তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই প্যান্ডেমিকের মধ্যে যারা কষ্ট করে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো, তো আমরা এই সেকশনে আইসি ফেব্রিকেশন নিয়ে কথা বলছিলাম। গত ক্লাসে তোমাদের সাথে কয়েকটা জিনিস তুলে ধরছিলাম যে আইসি ফেব্রিকেশনের সাথে কি ধরনের টার্মিনোলজি আছে। আরো অনেক ধরনের টার্মিনোলজি আছে, এর মধ্যে কয়েকটা জিনিস এখানে সর্ট করা হয়েছে। তো আইসি ফেব্রিকেশনের বিষয়টা মেইনলি হচ্ছে তোমরা যারা ভবিষ্যতে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস কিংবা ম্যাটেরিয়াল সায়েন্স, ইভেন অপটো ইলেকট্রনিক্স যেটা বলে আর কি, ফটোনিক্স নিয়ে কাজ করবো, তাদের জন্য হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে। আমরাও যখন ধরো এই লাইনে কাজ করেছি, অনেকদিন কাজ করেছি, আমার পিএইচডি প্লাস পোস্টডক অনেকদিন এই সরাসরি আইসি ফেব্রিকেশন আমরা করি নাই, কিন্তু রিলেটেড জিনিসগুলি আমরা ব্যবহার করেছি বছরের পর বছর। তো যাই হোক, কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাইবো। যে গতদিন আমরা এখানে এচিং বলেছিলাম, এচিং সম্পর্কে। যে এচিং হলো যে তোমার সিলেক্টিভ রিমুভ করতে পারো কোন একটা জায়গা থেকে, তোমার প্রয়োজন একটা ছোট্ট ছিদ্র করার। সেই ছিদ্র করার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার সিলেক্টিভ এচিং। এই যে এইটা যদি ধরো কালো অংশ যেটা, হ্যাঁ, কালো অংশটা যদি মাস্ক হয়, তার মাস্ক কি এটা একটু পরে আলোচনা করব। আর উপরেরটা হচ্ছে তোমার এক ধরনের পলিমার, হ্যাঁ, রেজিস্ট বলে, ফটো রেজিস্ট। তো এখন যদি আমি এইখানে যদি একটা ছোট্ট ছিদ্র করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আয়ন এচিং, আয়ন এচিং করে সেটা করা যেতে পারে। তো এচিং আবার দুই ধরনের হতে পারে, একটা হলো ওয়েট এচিং আর একটা হলো ড্রাই এচিং। ওয়েট এচিং হলো বিভিন্ন ধরনের অ্যাসিড, মেইনলি অ্যাসিড ব্যবহার করা হয়। এখানে ধরো যে একটার নাম আছে এইচএফ, হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তোমরা এটা কখনো ব্যবহার করো নাই, দেখো নাই। এইটার আরেকটা নাম হচ্ছে হলো নেস্টি অ্যাসিড। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। এইচএফ কে বলা হয়, নেস্টি কেন? হ্যাঁ এটা বলছি যে এটা আসলে একটা কঠিন অ্যাসিড, কিন্তু এমন জিনিস যে তোমার হাতে যদি পড়ে, হ্যাঁ, চামড়ার উপরে যদি পড়ে তাহলে চামড়াটা পুড়বে না। নর্মাল অ্যাসিড কিন্তু চামড়া পুড়ে যায়, ধরো যে সালফিউরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড যদি হাতে লাগে তো চামড়া পুড়ে যায়। কারণ হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড প্রোটিনের সাথে বিক্রিয়া করে ওখানে হিট উৎপাদন করে, দেখা যাচ্ছে সাথে সাথে ওই জায়গাটা পুড়ে ফেলে। কিন্তু এইচএফ এর এরকম কোনো বিক্রিয়া নাই, কিন্তু এটা আবার তোমার হাইলি রিঅ্যাক্টিভ উইথ ক্যালসিয়াম। তো হাতের চামড়ার নিচে যে তোমার হাড় আছে, সে করে কি তোমার হাড়ের সাথে বিক্রিয়া করে ফেলে খুব দ্রুত। চামড়া ঠিকই আছে কিন্তু ভিতরে দেখা যায় হাড় গলে যাচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল নেস্টি অ্যাসিড অর ডেঞ্জারাস অ্যাসিড। তো এই সবগুলি জিনিস তোমার হ্যান্ডলিং করার জন্য অন্তত পক্ষে একটা ট্রেনিং তোমাকে করতেই হবে। এই ট্রেনিং ছাড়া ওগুলি কোনোটাই তুমি হাত দিতে পারবে না, একদম ফিজিক্যাল। এবং পাস মার্ক হচ্ছে 80% হলো পাস মার্ক। 80% পাস মার্ক পাওয়ার পরে তোমাকে লাইসেন্স দেওয়া হবে এই ধরনের জিনিস হ্যান্ডলিং করার জন্য। এনিওয়ে, তো ওয়েট কেমিক্যাল হলো অ্যাসিড, মেইনলি অ্যাসিড দিয়ে ব্যবহার করা হয়। আর ড্রাই ইচিং হলো বিভিন্ন ধরনের গ্যাস ব্যবহার করা হয়। বিভিন্ন গ্যাসের মধ্যে হচ্ছে তোমার অক্সিজেন, ফসফরাস পেন্টঅক্সাইড, P2O5 বোধহয়, ফসফরাস পেন্টঅক্সাইড থেকে শুরু করে আরো অনেক ধরনের রিঅ্যাক্টিভ গ্যাস আছে, ওগুলি ব্যবহার করা হয় কোনো জিনিসকে তোমার কাটার জন্য। হ্যাঁ, তো যাই হোক, আমরা শুধু দেখলাম যে এচিং হলো
তোমার সিলেক্টিভ কোন একটা পার্টিকুলার জায়গার অংশ থেকে যদি কিছু জিনিস সরায় ফেলতে চাও তাহলে এই এচিং ব্যবহার করা হয়। তো এচিং আবার দুই ধরনের হতে, একটা হচ্ছে আইসোট্রপিক এচিং আর একটা হলো অ্যানাইসোট্রপিক। আইসোট্রপিক হচ্ছে work at the same rate in all direction of materials. আইসোট্রপিক যদি হয় তোমার মানে চতুর্দিকে সমানভাবে কাটবে। এই যে দেখছো এখানে ইউভি লাইট দেওয়ার পরে জায়গাটা প্রপার্টি চেঞ্জ হয়ে গেল, তারপরে যদি তুমি এই চার্ট ব্যবহার করো তারপরে দেখা যাবে যে এটা চতুর্দিকে সমান রেটে কাটতেছে। তো মেইনলি হচ্ছে অ্যামরফাস অ্যামরফাস ম্যাটেরিয়ালস যদি হয় সেই ক্ষেত্রে আইসোট্রপিক এচিং করা যায়। অ্যামরফাসের উল্টা হচ্ছে ক্রিস্টালাইন, আর ক্রিস্টালাইন যদি হয় সেক্ষেত্রে অ্যানাইসোট্রপিক এচিং হয়। তো আমরা যে সাবস্ট্রেট ব্যবহার করবো যেমন ধরো সিলিকন ক্রিস্টাল হচ্ছে একটা হাইলি অ্যানাইসোট্রপিক জিনিস। এইটা তোমার সব দিকে সমান কাটে না, হয়তো 001 তলটাই কেটে যায়, 1111 এই তল আর কাটে না। তো সারফেস মরফোলজি কিংবা সারফেস স্ট্রাকচার নিয়ে এখানে আলোচনা করার যেহেতু তেমন সুযোগ নাই, I will suggest you to see the silicon surfaces. It's amazing stuff. যে আমরা আসলে কতটুকু জানি প্রকৃতির, সেটা তুমি যদি একটু দেখো যে সারফেসেস অফ ম্যাটেরিয়ালস, পার্টিকুলার সিলিকন সারফেস যদি দেখো কত ধরনের সারফেস আছে, 111, তারপরে 7x7, √2x√2, এগুলি অনেক ধরনের সারফেস আছে। এগুলো যদি দেখো যে প্রকৃতি কি সুন্দরভাবে সেজে আছে ওখানে। যাই হোক, তোমাদের একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাইলাম যে এচিং কি, এচিং কয় প্রকার হতে পারে, আর এচিং এ কি ধরনের জিনিস ব্যবহার করা হয়, যে যা দিয়ে তোমার কাটা হয় আর কি, কিংবা এচ করা হয় সেগুলোকে এচান্ট বলে। তো বিভিন্ন ধরনের অ্যাসিড আর বিভিন্ন ধরনের রিঅ্যাক্টিভ গ্যাস এগুলি তোমার এচান্ট হিসেবে ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলি কিন্তু সচরাচর যে কোনো জায়গায় ব্যবহার করা যায় না, পার্টিকুলার একটা কনফাইন্ড জায়গাতে ব্যবহার করা হয়, যেটা আগে বলেছিলাম যে ক্লিন রুম। এখানে ছবিটা কি চিনতে পারছো, কার ছবি? স্যার পিছে তো আপনি। বছরের পর বছর এই অ্যাস্ট্রোনটের মানে ড্রেস পরে ল্যাবের মধ্যে থাকতে হয়েছে। এইটা একটা ক্লিন রুম। যে সামনে আমার সামনে দেখছেন, ওনার সাথে আমি কাজ করি নাই, কিন্তু ইজ এ ভেরি ফেমাস পারসন, প্রফেসর মাতসুমুরা। ওনার সেমিকন্ডাক্টর প্রসেসিং এ প্যাটেন্ট আছে একাধিক। এই যন্ত্রগুলির কয়েকটা হলো ওনার নিজের ডিজাইন করা, এবং এর ভিতরের মেকানিজম উনি। জি, এটা কবেকার পিক? এটা 2017-তে। 2017-তে আমি কয়েকদিনের জন্য জাপান গিয়েছিলাম তখন। তো আমাদের এখনো যান নাকি মাঝে মাঝে? আর রিসেন্টলি দেখি হয়তো আবার যাব, কিন্তু অনেকদিন ছিলাম তো। আমি তো প্রায় জাপানে প্রায় 7.5 বছর এই এই ধরনের ল্যাবে কাজ করেছি। পুরাটা সময় ধরো সিমিলার ক্লিন রুমে কাজ করে। একটা না এক ল্যাবে হলো 5.5 বছর, অন্য ল্যাবে হলো কত কয়েক বছর, 2 বছর। তো এইটা হচ্ছে একটা ক্লিন রুম। এই যে দেখো, ক্লিন রুমের মধ্যে তুমি সবসময় এই ধরনের ড্রেস পরে থাকতে হবে, এবং এর ক্লিন কথাটা অর্থই বুঝছে যে ক্লিন ক্লিন রুম। এক হলো জায়গাটা খুবই ক্লিন, এবং এখানে তুমি সেমিকন্ডাক্টর কে ক্লিন করা কিংবা সেমিকন্ডাক্টরকে প্রসেস করার জন্য এই ধরনের বিশেষ রুম ব্যবহার করা হয়। তো এই ক্লিন রুমের আবার নানা ধরনের ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিটা আমি শুধু তোমাদের একটা উদাহরণ হিসেবে দিতে চাচ্ছি, যে এটা আসলে স্ট্যান্ডার্ড কিনা আমি জানি না। ISO 3, 4 অনেক কিছু এখানে লেখা আছে, এই ঘরটা বোধহয় ঠিক না। যেমন ধরো যে ক্লাস 1
ক্লাস ক্লাস 1 ক্লিন রুম মানে হচ্ছে 1 ঘনমিটার বাতাসের মধ্যে ছোট বড় পার্টিকেল, বড় পার্টিকেল তো থাকার তো কোনো সুযোগই নাই, 1000টা পার্টিকেল থাকবে, বুঝতে পারছো? ডাস্টেরও কোনো ইয়া নাই, খুবই ছোট কণা টানা যদি কিছু থাকে তাহলে 1000টা যদি থাকে তাহলে এটা ক্লাস 1 বলা হয়। ক্লাস 100 বোধহয় আছে, 100 ওটা খুবই ইয়ে এক্সপেন্সিভ। এটার দেখো যে ফ্লোরটা হচ্ছে সিনথেটিক দিয়ে মোড়ানো, আবার কোনোটা আছে এদিকে তোমার ফুটাওয়ালা স্টিলের একটা ফুটাওয়ালা জিনিস থাকে, নিচে দিয়ে পানি যাচ্ছে সবসময়, আর উপরে দেখো এখানে উপর থেকে হলো সারাক্ষণ পিওর বাতাস আহ, নিচে নামতেছে, মানে কোনো প্রকার যেন ডাস্ট টাস্ট কিচ্ছু যেন না থাকে। এবং এই রুমে কিন্তু পেন্সিল ব্যবহার নিষেধ। কেন জানো? ক্লিন রুমে বিশেষ করে যেখানে সিলিকনের প্রসেসিং হয় সেখানে পেন্সিল ব্যবহার টোটালি নিষেধ। তার কারণ হচ্ছে যে তুমি যে পেন্সিল দিয়ে যে কাগজে দাগ দিচ্ছ সেখান থেকে কার্বন ছুটে যায়। যে দাগটা কি আসলে কার্বনের অ্যাটম না, কার্বন মলিকিউল ওখানে পড়ে, কিন্তু কিছু কিছু মলিকিউল সেখানে তোমার বাতাসে উড়ে যেতে পারে। এই উড়ে যাওয়া কার্বন তোমার যদি সিলিকনের উপরে যদি পড়ে তাহলে সিলিকন কার্বাইড হয়ে যায়, এবং এই সিলিকন থেকে কার্বনকে সরানো টু ডিফিকাল্ট, টু ডিফিকাল্ট। অনেক সময় আমরা দেখেছি যে আহ, যে সিলিকন সারফেস ক্লিন করতে তো বেশ কয়েক ঘন্টা লাগে, 3-4 ঘন্টা লেগে যায় শুধু নর্মাল ক্লিন, তারপরে ওটাকে হিট ট্রিটমেন্ট এটা ওটা করার পরে দেখা যাচ্ছে যে কার্বনের মানে তো যখন তুমি চেক করতে চাচ্ছ এটা তো আর খালি চোখে কিংবা সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে দেখার আর কোনো সুযোগ নাই যে তোমার সিলিকনটা পিওর আছে কিনা। অন্য আবার টেস্ট করে দেখা যায় যে ওই সারফেসের উপর অন্য কোনো অ্যাটম আছে কিনা। তো যদি ধরো একটু সামান্য ধরনের একটু মানে ইয়া থাকে, আম, যে প্রসেস গুলি আছে ক্লিন করার, এতে যদি সামান্য ধরো একটু এদিক সেদিক হয়, দেখা গেল যে কার্বনের একটা বড় পিক দেখা যাচ্ছে, এবং তোমাকে আবার পুরো প্রসেসটা রিপিট করতে হবে। তো অনেক ধৈর্যের দরকার হয়, এবং আমার বিশ্বাস যে তোমরা অনেকেই আম, এখানে এরকম জায়গায় কাজ করার সুযোগ পাবা। আম, বাংলাদেশে কোনো এখনো ক্লিন রুম সেরকম নাই, নামে মাত্র হয়তো বা কেউ কেউ শুরু করতে যাচ্ছে। কিন্তু বহু আগে আমরা যার ছাত্র ছিলাম ডিপার্টমেন্টে, অজয় স্যারের বন্ধু, অজয় স্যার ওনার এক ইয়াতে ছিল ইয়ারমেট সুলতান আহমেদ স্যার, এসটিআরসি সেমিকন্ডাক্টর রিসার্চ এন্ড টেকনোলজি সেন্টার নামে একটা সেন্টার ছিল, উনি সুইডিশ এইডে একটা ক্লিন রুম বানাইছিল সেই সময়, বেশ চমৎকার, খুব ভালো ছিল, কিন্তু এটা পরবর্তীতে নষ্ট হয়ে গেছে। এখনো আছে, টিম টিম করে চলছে। হ্যাঁ বলো নিলয়। স্যার পেন্সিল দিয়ে যদি না লিখে যায় তাহলে লিখেন কিভাবে ওখানে, টাইপ করে সবকিছু? না না না, টাইপও না, আম, তোমার বল পেন ব্যবহার করা যেতে পারে। আর কাগজ তো তোমার এই কাগজ না, আমরা যে সাধারণ কাগজ ব্যবহার করি, ক্লিন রুমের জন্য আলাদা কাগজ আছে, ওই কাগজ থেকে তোমার পার্টিকেল বাইর হয় না। আম, পুরো কালিটাকে অ্যাবজর্ব করে নেয় এরকম? না, পার্টিকেল আসলে হচ্ছে কি জানো, তুমি যদি অ্যাটমিক স্কেলে চিন্তা করো, তোমার সবকিছুতেই কোনো না কিছু জিনিস বাইর হচ্ছে। হ্যাঁ, এই যে ধরো যে আম, কোনো একটা জিনিস থেকে গন্ধ বাইরায়, কথার কথা, গন্ধ জিনিসটা কিছু সো অ্যামেজিং জিনিস, গন্ধটা তো কোনো ফিল্ড না, ঠিক না, কিছু পার্টিকেল জি বাইরে স্যার, গন্ধ আসতেছে মানে কিছু পার্টিকেল আছে। তো তার মানে ওখান থেকে কিছু জিনিস বাইরে হচ্ছে। তো এই রুমটা হচ্ছে তোমার এক হলো গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হলো টেম্পারেচার মেনটেন করা হয় 12 থেকে 14 ডিগ্রির মধ্যে, এর অক্সিজেন নাইট্রোজেন এবং ভ্যাপার সবকিছু মনিটর করা হয়। হ্যাঁ, বাইরে তোমার বড় ইয়া দেওয়া, মানে ইয়া দেওয়া আছে, তারপরে ভিতরে কোনো কোনো জায়গায় সেট করা আছে মনিটর, মানে এয়ার কোয়ালিটি ভিতরে কি, এখন যদি দেখা গেল যে
কারণ আমরা যেখানে সেমিকন্ডাক্টর প্রসেস করতাম, একটা স্যাম্পল বানাইতে প্রায় 300 থেকে 400 লিটার লিকুইড নাইট্রোজেন লাগতো, বুঝছো? সিস্টেমটাকে যেখানে ডিপোজিট করা হয় ওই সিস্টেমটাকে তোমার একদিকে ভিতর প্রচন্ড গরম, 1400-1500 ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে হলো গিয়ে একেবারে হিম শীতল, যাতে টেম্পারেচার কোনো অবস্থাতেই চেঞ্জ না হয়। তো সেসব ক্ষেত্রে দে- দেখা যায় যে তোমার লিকুইড নাইট্রোজেন তো সবসময় ব্যাপার হচ্ছে, ঠিক না? এই রুমের নাইট্রোজেনের ভাগ তোমার যদি বেড়ে যায় তাহলে তখন কি হবে? অক্সিজেন কমে যায়। অক্সিজেনের লেভেল যখন কমে, তো তোমার এখানে মনিটর ধরো আছে, তো সাথে সাথে তোমার কোথাও হয়তো অ্যালার্ম বাজা শুরু করে, না হয় লাইট জ্বালা শুরু হয় যে অক্সিজেন কমে যাচ্ছে, তখন তোমাকে এই রুমে যা কিছু আছে সব ফালাই দিয়ে বাইরে যেতে হবে। বুঝছো? তো এরকম সিস্টেম আছে এনিওয়ে, কিন্তু সিকিউরিটি সিস্টেম খুব ভালো, কেউ যেন কোনো সমস্যায় না পড়ে সেই জিনিসটা সবসময় দেখা হয়। তারপরে আবার ভিতরে কে কি করছে না করছে বাইরে থেকে মনিটর হচ্ছে। কাজে সমস্যা নাই, অক্সিজেন কমলেও কেউ যদি বাইরে চলে যায়, ভিতরে যদি কোনো সমস্যা হয় অসুবিধা হয় না। তো যেমন যেটা বলছিলাম যে এই ক্লিন রুম ছাড়া তোমার সেমিকন্ডাক্টরের কোনো রিসার্চ তেমন করা যায় না, যে কারণে আমাদের দেশে সেমিকন্ডাক্টর রিসার্চ মানে রিসার্চ সেন্টার গড়ে ওঠে নাই। এটা হলো মেইন কারণ। এটা 24 ঘন্টা তোমার কারেন্ট থাকতে হবে, টেম্পারেচার মেনটেন করতে হবে, সবকিছু মেনটেন করতে হবে, তাইলে তুমি একটা ক্লিন রুম বানাইতে পারো, আদারওয়াইজ নট। তো আমরা ক্লিন রুমের একটা তোমাদের ধারণা দিলাম, যে ক্লিন রুম কি জিনিস। আহ, এই এখন আমি যেগুলো আলোচনা করছি, কথা কথা এচিং বললাম, তারপরে আরো যা কিছু বলছি, এইটা হচ্ছে যে আইসি ফেব্রিকেশনে এই জিনিসগুলি তোমার দরকার হয়, বুঝেছো? আইসি ফেব্রিকেশন যেমন আমার কাজিনের ওয়াইফ এখন ইন্টেলে চাকরি করে, ইন্টেলের তোমার ডিভাইস ফেব্রিকেশন ল্যাবে কাজ করে। আমাদের আরেক বন্ধু, সেও ইন্টেলে কাজ করে, তারাও ডিভাইস ফেব্রিকেশন করে। এবং আমাদের যে ক্লাসমেট, ওর তো একাধিক প্যাটেন্টও আছে এই এই মানে আইসি রিলেটেড। তো তোমাদের মধ্যে আশা করি অনেকে যেতে পারবা। যে ক্লিন রুম গেলে এখন হচ্ছে যে সিলিকন ক্রিস্টাল কিংবা ওয়েফার, যেটার উপরে তুমি এই 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 আইসিটা বানাবা, হ্যাঁ, কিংবা চিপ যেটাকে আমরা বলছি, চিপ তো হলে যে ওয়েফারের একটা ছোট্ট অংশ, তো তার জন্য যে সিলিকন ক্রিস্টালটা দরকার সেটা কিভাবে পাবা? সবচেয়ে আম, ব্যবহৃত যে সিস্টেম সেটা হচ্ছে চক্রালাস্কি প্রসেস। এটা বলে চক্রালাস্কি প্রসেস। এটা হচ্ছে যে প্রথমে সিলিকনকে গলানো হয়। এই যে দেখো এখানে একটা নিচে যে চিত্রটা ওয়েবসাইট থেকে নিয়েছি, প্রথমে সিলিকনকে গলানো হয়। ধরো যে এটা যখন একেবারে গলে পানির মতো হয়ে যায়, উপরে একটা সিলিকনের সিঙ্গেল ক্রিস্টাল সিলিকনের সিড আস্তে করে এখানে ধরো যে ডুবানো হয়। ডুবানোর পরে এটাকে এমন খুবই স্লোলি স্লোলি উপরে টান দিয়ে ধরা হয়, আর দেখা যায় এর পিছনে তোমার সিলিকন ইয়ে হচ্ছে, জমতে থাকে। তা আমাদেরও কিন্তু একটা ক্রিস্টাল ল্যাব আছে, আমরা যেটা বানাই, আমাদের স্টুডেন্টরা যেখানে ক্রিস্টাল বানায় সেটা হচ্ছে একটু অন্যভাবে, নানাভাবে ক্রিস্টাল বানানোর ব্যবস্থা আছে। তো কিন্তু সিলিকন ক্রিস্টাল বানানোর পদ্ধতি হচ্ছে, মানে পিওর সিলিকন পাওয়ার পদ্ধতি হচ্ছে এই চক্রালাস্কি প্রসেসই। এটা হলো গলায়, তারপরে সিড একটু উপরে রেখে তারপরে সিডটাকে আস্তে আস্তে উপরে টেনে ধরা হয়, সাথে সাথে দেখা যায় যে একটা সিলিন্ডারের মতো উপরের দিকে উঠে আসে। তারপরে এটাকে ছোট ছোট করে কাটা হয়। কাটার পরে যে যে জিনিসটা হয়, এই যে এখানে দেখা যায় একটা কালো একটা পার্শিয়াল গোলের মতো দেখা যায়, যেটা এরকম ধরো কেটে বানানো হয়। এটা আসলে এর পুরাটাই একটা, যেহেতু সিলিন্ডারের অংশ,
এটা মানে পুরো সার্কুলার থাকারই কথা, কিন্তু দেখো যে এটা আবার এদিকে একটু কাটা। এই কাটাটা হচ্ছে যে এই এই মানে যে সিলিকন ক্রিস্টালটা যে নিলা, এইটার ডিরেকশন, তলের ডিরেকশন নির্ধারণ করে। যে এইটা হচ্ছে তোমার যদি 1000 প্লেন হয়, তাহলে এদিকে একটা তল আর এর পারপেন্ডিকুলার অন্য আরেকটা তল হবে, মাঝামাঝি আর কোনো কিছু নাই। এটা একটা মার্ক, কোডিং আর কি। এই পাঁচটা হলো একটা কোডিং। কিন্তু দেখো, এই কোড যদি না দাও তাহলে কিন্তু এটাকে কাটা যায় না। এটা এমনি খুব পাতলা, আম, কয়েকশো মাইক্রন থিক, আর হচ্ছে 200 থেকে 300 মিলিমিটার হলো চওড়া। কিন্তু যে সমস্যাটা হয়, যদি এই কোডটা যদি না দেওয়া থাকে, যে এটাকে যদি কেটে ছোট করতে চাও, 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ একটা টুকরা বাইর করতে চাও, তো এটা করবা কি? সিলিকন যেহেতু এটা গ্লাসের মতো, ডায়মন্ড কাটার দিয়ে দাগ দিবা, ঠিক না? কিন্তু সমস্যাটা হচ্ছে যে যদি এই তলের সাথে না মিলে, যে এইটার সাথে যদি প্যারালাল টান না দাও, যে একটু বাঁকা করে দিলা, টান দিলা, যে এখানে টান দিয়ে কি করতে হয়? গ্লাস কাটা দেখছো কিভাবে গ্লাস কাটে? আমি সামনাসামনি কখনো দেখিনি। না, গ্লাস কাটার নিয়মটা হচ্ছে যে গ্লাসের উপরে রেখে, গ্লাস তো একটা অ্যামরফাস জিনিস, ঠিক না? গ্লাস কিন্তু ক্রিস্টাল না। গ্লাসের উপরে একটা স্কেল রেখে তারপরে ডায়মন্ড কাটা, ডায়মন্ডের ইয়ে দিয়ে টান দেয়, তো একটা দাগ হয়। তারপর অন্য পাশে আস্তে করে ছোট্ট একটা টোকা দেয়, এরপরে কেটে যায়। এইটাও একইভাবে কাটে। কিন্তু এখানে হলো কি, যদি এইভাবে টান দাও, এই বরাবর যদি টান দাও আর এখানে যদি টোকা দাও, দেখা যায় পুরোটা গুড়া গুড়া হয়ে গেল, ভাঙবে না। ভাঙবে মানে তুমি যেভাবে চাইছো সেভাবে আর ভাঙবে না। এর জন্য এটার কোন দিকে ডিরেকশনে কাটবা, এটা এটা বাইরে তোমার মার্ক দেওয়া থাকে। এটা হলো মার্ক। এটার প্যারালালে যদি দাগ দাও, এরপর যদি আহ, দাগ দিয়ে টোকা দাও, আস্তে করে সুন্দর হয়ে ভেঙে যাবে। দিস আর দ্য ফিউ থিংস তোমাকে কনসিডার করতে হয় আর কি। ওয়েফার, এটার নাম হলো ওয়েফার। হ্যাঁ, আর এখান থেকে একটা ছোট্ট টুকরা যদি নাও, তখন এটাকে চিপ বলে। তো এই গেল যে সিলিকন সেমিকন্ডাক্টর ক্রিস্টাল কিভাবে ধরো বানাও, তারপরে ওটাকে পাতলা পাতলা করে কেটে এরপরে পলিশ করে এটা এরকম শেপ দাও, এটাকে বলে মিরর পলিশ। পলিশেরও আবার জাত আছে, এবং পলিশ করার জন্য বিভিন্ন ধরনের তোমার ব্যবস্থা আছে। আচ্ছা, মোটা জিনিস দিয়ে পলিশ করা হয়, তারপর আস্তে আস্তে ওই পার্টিকেলের সাইজ ছোট করে 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 এরপরে দেখা যায় যে তোমার অ্যালুমিনিয়াম স্লারি, অ্যালুমিনিয়ামের ইমালশন দিয়ে তারপরে ওটাকে ঘষা হয়, তখন এরকম শাইনি হয়ে যায় জিনিসটা। যদিও একটু ব্ল্যাক, কিন্তু ওটা খুব শাইনি থাকে। সেই ক্ষেত্রে মেকানিক্যাল ড্যামেজ ট্যামেজ এগুলি কম থাকে। তারপরে তুমি সিঙ্গেল ক্রিস্টাল ওয়েফার পাও। These are the stuffs related to your IC fabrication. তো এরপরে যদি দেখো যে তুমি ধরো যে ওয়েফার পেলা, এখন ওয়েফার পেলে ওটার উপরেই তুমি এই তোমার কাজ শুরু করতে পারবা না। তো সচরাচর ওয়েফারের মধ্যে বিভিন্ন ধরনের কন্টামিনেন্টস কিংবা সমস্যা থাকে। খালি চোখে যদি দেখো, এর চেয়ে ক্লিন তো আর কিছু নাই, সুপার ক্লিন জিনিস। কিন্তু যদি তুমি ওটাকে মাইক্রোস্কোপে দেখো কিংবা এর যদি অ্যাটমিক অ্যানালাইসিস করো, দেখবা যে ওর মধ্যে গ্রিজ আছে, কার্বন আছে, এই আছে, অক্সিজেন আছে, নানা ধরনের জিনিস আছে। হ্যাঁ, আম, তো তখন ওই সারফেস দিয়ে তুমি ওটার উপরে আর কিছু করতে পারবে না। এর জন্য যেটা করতে হয় যে এটাকে ক্লিন করতে হবে। তো এই ক্লিনের নাম হচ্ছে অ্যাটমিক্যালি ক্লিন কিংবা সুপার ক্লিন সারফেস বানাইতে। তো সুপার ক্লিন করা এত সোজা না। শুধু এই ক্লিনিং এর উপরে কাজ করে কেউ কেউ পিএইচডি পাইছে, এরকমও হয়তো আছে, বুঝছো, অনেক আগে। তো স্ট্যান্ডার্ড প্রসেস যেটা, সেটা হচ্ছে আরসিএ প্রসেস। তো সব জায়গায় যে আরসিএ কাজ করে এরকম না, বুঝছো। আরসিএ তো স্টেপ 1 স্টেপ 2 আছে।
তা আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে জাপানের একজন প্রফেসর, সেটা ভদ্রলোকের নাম হচ্ছে প্রফেসর শিরাকি। এটা হচ্ছে কাস্টমাইজ একটা প্রসেস, 7 স্টেপ প্রসেস বলা হয়। তো এটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে তুমি ট্যাপের থেকে যখন পানি ছাড়ো, কোনো কোনো সময় দেখা যায় যে ট্যাপের পানি এই একেবারে একটা সুতার মতো পড়ে না, লক্ষ্য করছো? ছড়ায় যায় না পানিটা, মনে হয় যে একটা স্ট্রিং উপর থেকে নিচে চলে গেছে, এরকম দেখছো? জি স্যার। ইয়েস স্যার, আসতে দিলে এরকম হয়। খুবই আস্তে, আই অ্যাপ্রিশিয়েট, তুমি বুঝতে পারছো। যদি খুব আস্তে ছাড়ো তাইলে মনে হবে যে মনে হয় যে একটা রড উপর থেকে নিচে চলে গেছে। এখন এই পানিটা হবে তোমার ডিআয়োনাইজড ওয়াটার। ডিআয়োনাইজড ওয়াটার হলো সেখানে আয়ন থাকবে না। এর ডিআয়োনাইজড ওয়াটার যে আমাদের এখন ডিআয়োনাইজড ওয়াটার সিস্টেম আছে ঢাকা ইউনিভার্সিটিতে, আমাদের এখন একসময় কিন্তু আমাদের শুধু ডিস্টিল ওয়াটার ছিল, এখন ডিআয়োনাইজড ওয়াটারও আছে। এই লাইনে আরেকটা পানি আছে ন্যানো পোর ওয়াটার, বুঝছো? ওখানে হলো পানি পানি হলো ফোটায় ফোটায় পড়ে, ওটা হলো গিয়ে অনেকটা বেটার ক্লিন ওয়াটার। পানিকেও ক্লিন করা কিন্তু খুব কঠিন জিনিস। এবং আমি ইয়াতে ম্যাক্স মাস্টার ইউনিভার্সিটিতে একটা কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে যে তোমার কিনোট স্পিকার ছিল একজন কেমিস্ট, এবং ওনার সারা জীবনের কাজ হচ্ছে পানির উপরে, পানি পানি নিয়ে, বুঝছো? তো পানি কিন্তু হলে গিয়ে এই বিশ্ব সৃষ্টির মধ্যে একটা অ্যামেজিং জিনিস পানি। সিলিকনও যেরকম একটা জিনিস, সারা দুনিয়ার মধ্যে সব জায়গায় সিলিকন পাবে, আরেকটা জিনিস হচ্ছে পানি। এই যে পানি যে আমরা প্রকৃতিতে এত পাই এবং ব্যবহার করছি, কিন্তু পানি নিয়েও অনেক কিছু চিন্তা করার সুযোগ আছে, অনেক গবেষণা করার সুযোগ আছে। তো যাই হোক, ওই লাইনে গেলে আর কথা শেষ হবে না। আমরা সেমিকন্ডাক্টর ওয়েফার ক্লিনিং এর মধ্যে থাকি। তো সাধারণত ওয়েফার যদিও বাহ্যিক চোখে খুবই ক্লিন মনে হয়, কিন্তু তার মধ্যেও তোমার অর্গানিক মলিকিউল থাকতে পারে, বিভিন্ন ডাস্ট থাকতে পারে। তারপরে যেহেতু সিলিকন এটা একটা মিডিয়াম অ্যাক্টিভ অ্যাটম, সিলিকনের যোজনী কয়টা? 4, ঠিক না? সে দেখা যাচ্ছে পিওর সিলিকন থাকতে পারে না, আশপাশে কিছু থাকলে ওটাকে ধরে ফেলে, যেহেতু আর 4টা যোজনী থাকে, বন্ড অন্যদের সাথে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে ফেলে। তো এর মধ্যে হলো যদি ক্লিন সিলিকন যদি তুমি বাইরে রাখো, সাথে সাথে সে অক্সিজেন না হয় কার্বনকে ধরে সে কোভ্যালেন্ট বন্ড মলিকিউল বানায় ফেলে। তো এই অক্সাইড গুলিও তোমার দরকার নাই, কিন্তু এই অক্সাইড সরাইতে হয়। তারপরে যে যে সময় এটাকে প্রসেস করছে সেই সময় এটাতে কিছু অক্সাইড থাকতে পারে। এরপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়া, এই কেমিক্যাল পলিশিং এর জন্য যে তুমি যে জিনিস ব্যবহার করো, এর মধ্যে একটা হলো গিয়ে অ্যালুমিনা। অ্যালুমিনা হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের খুবই ছোট কণা, তো ওইটা ব্যবহার করে খুব বেশি। আরেকটা ব্যবহার করে ডায়মন্ডের গুঁড়া, ওটার নাম হচ্ছে ডায়মন্ড স্লারি। একটা অ্যালুমিনিয়াম স্লারি আর একটা হলো ডায়মন্ড স্লারি, অ্যালুমিনিয়াম স্লারি, এগুলি ব্যবহার করতে। ওখান থেকেও দেখা যায় কিছু কিছু মেটালিক ইম্পিউরিটি তোমার এই সারফেসে থাকতে পারে। এই সবগুলি সরানোটা হলো তোমার ক্লিনিং প্রসেস। তার মধ্যে আরসিএফ যেটা বললাম, এটা হচ্ছে রেডিও কর্পোরেশন অফ আমেরিকা। আমরা প্রথমে মনে করি যেহেতু আমরা আরসিএফ ব্যবহার করি নাই, কিন্তু আমরা মনে হচ্ছে আরসিএফ প্রসেস হচ্ছে আরসি could be a process which was invented by a person, তোমার সংক্ষেপ হয়তো বা ওনার নাম আরসি, কিন্তু আসলে না। আরসি হচ্ছে রেডিও কর্পোরেশন অফ আমেরিকা। তারা যে কাজ করতো সেখানে যে ক্লিনিং এর জন্য, সুপার ক্লিন জিনিসের জন্য যে প্রসিডিউর ব্যবহার করা হতো সেইটা হচ্ছে আরসিএ প্রসেস, ভেরি কমন। এটাও কেমিক্যাল প্রসেস, বিভিন্ন তোমার
অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড এগুলি দিয়ে ক্লিন করা হয়, তারপরে হিট দিয়ে অক্সাইড দূর করা হয়, এই কয়েকটা প্রসেস আছে। তো আমরা যেটা বলছিলাম যে তোমাদের শেয়ার, এটা হয়তো প্যাটেন্টেড, কিন্তু এটা অনেক জায়গায় হয়তো পাবা না। 7 টাইমস প্রসেস অনেক লম্বা সময় লাগে। আহ, বেশ 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লেগে যায় শুধু ধুইতেই। হ্যাঁ, তো এটা একাধিকবার ধোয়া যায়। যে প্রথম হচ্ছে অর্গানিক স্টাফ সরানো হয়। প্রথম হলো অর্গানিক গুলি সরাবা। অর্গানিক সরানোর জন্য, যেটা এখানে বসে লেখা নাই, অর্গানিক সরানোর জন্য ব্যবহার করে সালফিউরিক অ্যাসিড ফলোড বাই হাইড্রোজেন পারঅক্সাইড। এরপরে হলো গিয়ে বারবার তোমার নাইট্রিক অ্যাসিড এর মধ্যে ফুটানো হয়, তারপরে ধুয়ে এইচএফ দেওয়া হয়। এভাবে তোমার ক্লিন করতে হয়। যেটা বলতেছিলাম যে পানির ধারাটা, যে ধপধপ করে পানি পড়া আর হলো এই একেবারে রডের মতো পানি পড়া, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ওখানে যে একেবারে সুতার মতো পানিটা, ধরো যেখানে তুমি এটা সাবস্ট্রেটটা ক্লিন করছো, সেটার মধ্যে যদি পড়ে এবং এটা যদি একটা পারফেক্টলি হরিজন্টাল সারফেসের মধ্যে রাখো, এখন যে পাত্রে রাখলা পানিটা যদি পড়ে, তাহলে ওই পাত্রের উপরে উপচে পড়বে না, ওভারফ্লো ওভারফ্লো পড়বে। তো এটা একেবারে ওভারফ্লো ওয়াশ। এই যে দেখো, ওভারফ্লো ওয়াশ, তুমি শুধু পানি দিয়ে একটু ঝাঁকা দিয়ে ফেলে দিবা তা না, পানি ওখানে পড়বে এবং তার থেকে দুই পাশে আহ, তোমার ওভারফ্লো হবে। এভাবে ওয়াশ করতে হয়। তো যদি দেখা যায় যে তুমি ওভারফ্লো করো নাই, শুধু হালকা, আমরা টেস্ট করতেছিলাম যে আরে ওভারফ্লো আবার দরকারটা কি, এটা কি এত বেশি গুরুত্বপূর্ণ? কিন্তু না, আসলে গুরুত্বপূর্ণ। তুমি যদি ওভারফ্লো না করো, দেখা যায় যে তুমি এই যে 2 ঘন্টা মানে খরচ করে যে সারফেসটা ক্লিন করলা, দেখা গেল যে তোমার ওখানে ক্লিন হয়নি। তো আহ এরপরে যদি আসি আর কি, যে ক্লিনের পরে কি কি এই সুবিধা হয়, তো সারফেসটা আসলে ক্লিন মানে কি, এই কয়েকটা জিনিস, আমাদের ফরেন পার্টিকেল থাকবে না, ম্যাটারিয়াল কন্টামিনেশন ফ্রি, অর্গানিক কন্টামিনেশন ফ্রি, নেটিভ অক্সাইড ফ্রি, সারফেস মাইক্রো রাফনেস ফ্রি। সারফেস মাইক্রো রাফনেস, এটা এটা হলো আরেক জিনিস, যে তুমি যখন সারফেসকে ধুইতে থাকো, এর মধ্যে দেখো যে ফলোড বাই এইচএফ, এই এইচএফটা কেন দাও? ইন্টেনশনাল একবার হলো কি, নাইট্রোজেন দিয়ে, ধরো যে নাইট্রোজেন দিয়ে তুমি সারফেসটাকে ক্লিন করলা, এটা যখনই তুমি এনভায়রনমেন্টে ধরলা, সাথে সাথে এটাতে অক্সিজেন লেগে গেল। অক্সিজেন যদি লাগে তাহলে কি হবে? অক্সাইড হবে। তো অক্সাইড সহ তো জিনিসটা ক্লিন না। এরপরে তুমি এটাকে আবার হাইড্রোফ্লোরিক অ্যাসিডের মধ্যে একটু ঝাঁকা দিলা, নিয়ে সামান্য একটু হাইড্রোফ্লোরিক অ্যাসিড নিয়ে একটু ঝাঁকা দিলা, দেখা গেল যে সাথে সাথে ওইটা আহ, মানে অক্সাইড লেয়ারটা চলে যায় এবং ক্লিন হয়। আর এইচএফ দিলে হয় যেটা কি, যেটা একটা হচ্ছে হাইড্রোফিলিক, আর একটা কি, যে একটা হচ্ছে পানি গ্রাহী আর একটা পানি কি যেন ওটা বলে বাংলায়, একটা হলো হাইড্রোফোবিক আর একটা হাইড্রোফিলিক। তো এইচএফ যখন দাও, তাহলে এটা হয়ে যেত হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে কি, ওর ধারে পারে আর ইয়া থাকবে না, অক্সিজেন থাকতে পারবে না, আরে কি পানি পানি ধরবে না। তো একসময় যে এটা তোমার ইয়া ছিল, সিলিকন সারফেসটা, যেখানে তোমার ধোয়া টোয়ার পরে পানির যদি রাখো, পানিটা মনে হয় যে সারফেসটাকে ভিজায় ফেলছে। কিন্তু যেই তুমি এইচএফ দিয়ে এটাকে ট্রিটমেন্ট করলা, দেখা গেল যে ওখানে যদি পানি দাও, একটা বড় ফোঁটা হয়ে যাবে। পানিকে আর সে টাচ করে, মানে ইয়া করবে, অর্থাৎ হাইড্রোফোবিক হয়ে যায়। These are the process, amazing stuff actually. Um, just describing all the stuffs, it's not possible to explain. If I could show you experiment that you could understand what interesting these stuffs are actually. Okay, তো এভাবে ক্লিন করা হয়। এই ক্লিন করার পরে নাও your
সাবস্ট্রেট অর ওয়েফার ইজ রেডি ফর ফার্দার ট্রিটমেন্ট। তো এখানে একটা ট্রিটমেন্ট হচ্ছে ফটোলিথোগ্রাফি। আমি কিন্তু এখন রিলেভেন্ট স্টাফগুলি শুধু তোমাদের সাথে আলাপ করছি, কিন্তু প্রসেসগুলি সিরিয়ালি প্রসেসগুলি কি সেটা এখানে হয়তোবা যেটা তোমাদের পরীক্ষায় থাকে এখান থেকে ধরো এখান থেকে এই পর্যন্ত যে একটার পর একটা কি করতে হয় আইসি ফ্যাব্রিকেশনের জন্য। কিন্তু as we have a little bit time, so I would like to discuss some topics which are relevant to your IC fabrications. That's why I'm describing all the stuffs. তো এখানে ধরো যে আরেকটা প্রসেস হচ্ছে ফটোলিথোগ্রাফি। ফটোলিথোগ্রাফি হলো একটা পদ্ধতি, এর সাথে রিসেন্টলি আরো যেহেতু তোমার অ্যাকর্ডিং টু মুরস ল সবকিছু ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু ফটোলিথোগ্রাফির পরে যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রন বিম লিথোগ্রাফি ইবিএল। তো ফটোলিথোগ্রাফিতে হচ্ছে তুমি কোনো জিনিসকে ওখানেও ধরো যে সিলেক্টিভ স্ট্রাকচার ফেব্রিকেশন, যে তুমি একটা সার্কিট বানাইছো, এটাকে যদি তুমি ছবি তুলো তো হুবহু এই জিনিসটা আবার অন্য জায়গায় প্রিন্ট করার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে ফটোলিথোগ্রাফি। এখন এই সার্কিটের যে ধরো যে একটার থেকে আরেকটা কানেকশন কিংবা কোনো একটা জিনিস ভিতরের দিকে কাটার জন্য একটা ধরো যে আয়তাকার জিনিস বানাতে হবে, এটা ছোট কতটুকু করতে পারবা? ফটোলিথোগ্রাফির লিমিট আছে, সেটার লিমিট হচ্ছে আর ওয়েভলেংথ। তো এখানে ব্যবহার করা হচ্ছে ইউভি লাইট। ইউভি লাইটের কত, ওয়েভলেংথ কত? কে বলতে পারো ইউভি লাইটের ওয়েভলেংথ? স্যার লেস দেন 380 300। ন্যানোমিটারের চেয়ে কম হবে অবশ্য। কত, 80 ন্যানোমিটার? নো, স্যার ইউভি লাইট, আলট্রাভায়োলেট লাইট হচ্ছে তোমার তোমরা তো অনেকে হয়তো হসপিটালে গেছো, কোন 100 থেকে 400 ন্যানোমিটার সম্ভবত স্যার। আচ্ছা, কাছাকাছি হয়েছে নিলয় তোমারটা, কিন্তু এটার বিষয়টা হচ্ছে এমনি সাধারণভাবে ইউভি লাইট কোথায় ব্যবহার করা হয় যদি বলি, যে কোন সময় ছোট ইনফ্যান্ট ছোট বাচ্চাদের হয় কি বলে জন্ডিসের মতো হয়, তো তখন ইনকিউবেটরের মধ্যে এক ধরনের ব্লু লাইট দিয়ে রাখে, সেটা হচ্ছে তোমার ইউভি লাইট। আরো অনেক জায়গায় ইউভি লাইট ব্যবহার হয় রিসেন্টলি। এইবার তো কোভিড এর সময় নাকি ইউভি লাইট অনেক উপকারী বলে প্রমাণিত হয়েছে, জানো তো? ইউভি লাইট যদি ওই করোনার উপরে ফেলো তাহলে করোনা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো অনেকে হয়তো বা দেখা গেছে কেউ কেউ যে ইউভি লাইটের মধ্যে অনেকক্ষণ বসে রয়েছে, কিন্তু বাট দ্যাট ইজ প্রিটি ডেঞ্জারাস। ইউভি লাইটের ওয়েভলেংথ হচ্ছে বিলো 400 ন্যানোমিটার, কিন্তু যেহেতু তোমার এটা হলো ভিজিবল রেঞ্জের মধ্যে, হ্যাঁ, যদি 300 নিচে যাও তখন আর ওটা দেখতে পারবে না। তো সচরাচর 400 থেকে 800 ন্যানোমিটারের মধ্যে হলো ভিজিবল ওয়েভলেংথের উইন্ডো। ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ আছে যেটা আমরা লাইট বলি, তো ভিজিবল রেঞ্জটা হচ্ছে কত 350 বোধহয় নাকি 300, কিংবা হয়তো 350 ধরো, 350 থেকে 850 ন্যানোমিটারের মধ্যে তুমি যে ওয়েভলেংথ গুলি পড়ে ওইটা তুমি দেখতে পারো। তো ইউভি সচরাচর বিলো 400 ধরা হয়, 400 ন্যানোমিটার। হ্যাঁ, এরপরে আরো যত ছোট যাবা, কাজে ফটোলিথোগ্রাফিতে তাইলে তোমার একটা লিমিটেশন আছে যে অ্যারাউন্ড 400 ন্যানোমিটারের নিচে তুমি আর যেতে পারো না। হ্যাঁ, এরপরে গেলে তোমার ওইটার আর কোনো থাকে না, কি বলবা, কন্ট্রোল থাকে না তোমার হাতে। এর চেয়ে ছোট জিনিস, কারণ ওয়েভলেংথটা তো 400 ন্যানোমিটার, তো এর ছোট আর তুমি কিভাবে কাটবা? কথা কোন একটা জিনিস কাটার দরকার হলো, হ্যাঁ, তো
তো যেটা কাটবা সেই দায়ের সাইজে যদি 400 ন্যানোমিটার হয় তাহলে 400 ন্যানোমিটার ছোট জিনিস তো আর কাটতে পারবা না, পারবা? তখনই তোমার লাগে হচ্ছে আরো ছোট ওয়েভলেংথের জিনিস, তার থেকেই হলো গিয়ে তোমার ইলেকট্রন বিম লিথোগ্রাফি। তো ইলেকট্রন বিম আমি ফরচুনেটলি ইলেকট্রন বিম লিথোগ্রাফিতে অনেক কাজ করেছি। তো ইলেকট্রন বিম লিথোগ্রাফি দিয়ে তুমি 20-50 ন্যানোমিটার এর স্ট্রাকচারও বানাইতে পারো, 50 ন্যানোমিটার। এর পরেও যদি তুমি আরো ছোট করতে যাও তখন আর দেখা যাচ্ছে যে ওটার ফোকাস করা যায় না, ব্লারি হয়ে যায়। হ্যাঁ, ইলেকট্রনের বিমের এনার্জি অনেক বেড়ে যায়, যেটার মধ্যে ফোকাস করবে সেটা যদি সাথে সাথে পুড়ে যাচ্ছে, কালো হয়ে যায়, অনেক লিমিটেশন চলে আসে তখন। যত ওয়েভলেংথ ছোট করবে তার এনার্জি বেশি না? জি স্যার। হ্যাঁ, তো এই ফটোলিথোগ্রাফিতে তোমার লিমিটেশন 400 ন্যানোমিটারের নিচে আহ, যেতে পারো না। 400 তো না, আরো আরো একটু বেশি, হয়তো 450-500 ন্যানোমিটারের নিচে কোনো স্ট্রাকচার বানানো যায় না। Anyway, photolithography is a technique that is used to define the shape of the micro machine structure on your wafer. তুমি একটা মাইক্রো মেশিন করে করে একটা স্ট্রাকচার বানালা কোথাও, সেই স্ট্রাকচারটা ওয়েফারের মধ্যে ট্রান্সফার করার জন্য যে প্রসেস সেটা হচ্ছে লিথোগ্রাফি। আর এখানে যেহেতু ফটো দিয়ে কাজটা করায় সে কারণে এটার নাম হচ্ছে ফটোলিথোগ্রাফি। দিস ইজ দ্য সিম্পল স্টাফ। সংক্ষেপে এক্সপ্লেন করা আছে যে ধরো যে স্ট্রাকচারটা আমি বানাইতে চাই, এইটা ধরো যে স্ট্রাকচার, হ্যাঁ একটা সার্কিট, এটা আমি কোথাও বসাবো। তো তার জন্য হলো প্রথমে এটা একটা ইয়ার মধ্যে এটা সচরাচর হলো তোমার মাইক্রো মেশিন দিয়ে করা হয়। এখন অনেক সময় লেজার দিয়ে করা হয়, কার্বন ডাই অক্সাইড লেজার দিয়ে এই জিনিসটা বানানো হয়। তো ওটার মূল জিনিস হচ্ছে যে গ্লাসের মধ্যে কিংবা ভালো পলিথিনের উপরে ক্রোমিয়াম দিয়ে তার মধ্যে এই দাগগুলিকে বসানো হয়। তো এটা বলে ফটো মাস্ক। এখন এই উপর থেকে যখন তুমি এটার উপর লাইট দাও, শুধু যেদিকে দাগ কাটা আছে ওদের নিচে শুধু লাইট যায়, আর অন্যখানে যায় না। হ্যাঁ, তো টেকনিকটা দেখো যে ইউভি লাইট দিচ্ছ, নিচে আসলো। তো এখানে আরেকটা জিনিস তুমি দিয়ে রাখো, নাম হচ্ছে ফটোরেজিস্ট। তো ফটোরেজিস্ট হলো এমন জিনিস যে যখন তুমি ইউভি লাইট দিবা, যেখানে লাইটটা পড়বে সেখানের মলিকিউল গুলি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। তো স্ট্রাকচার চেঞ্জ হলে কোনো সময় দেখা যায় যে ওখানের মলিকিউল গুলি এমন হয় যে পরবর্তীতে ওখানে কোনো কেমিক্যালস দিলে যেই জায়গাতে লাইট পড়লো সেই জায়গার জিনিসগুলি উঠে যায়। হ্যাঁ, বুঝতে পারছো কি বলছি? ধরো যে এখানে ফটোরেজিস্টের মধ্যে যে ব্লু লাইটটা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। এই ব্লু লাইটের মধ্যে ধরো যে 30 সেকেন্ড কিংবা 1 মিনিট কিংবা 2 মিনিট এক্সপোজারটা দিয়ে রাখা হলো। এই ব্লু লাইটের অংশের তোমার এই যে ফটোরেজিস্ট যে কেমিক্যালসটা ব্যবহার করা হয়, এইটা ধরো যে শক্ত হয়ে গেল, শক্ত হয়ে স্টাক হয়ে রইল। হ্যাঁ, এইটা একটা। আরেকটা হইতে পারে যে এখানেরটা এক ধরনের পরিবর্তন হলো, যেটা নরম হয়ে গেছে। এখন এর উপরে এটাকে এখান থেকে সরাই নিয়ে এক্সপোজার দেওয়ার পরে এটা ধরে সরাই নিয়ে আসলাম। সরাই নিয়ে আইসা তোমরা কি কেউ নিজেরা কখনো ফটো ফিল্ম ডেভেলপ করছো? লাল আলোর মধ্যে ফুজি ফিল্ম টিম কেউ কি ডেভেলপ করছো? কিংবা অবশ্য তোমাদের সময় তো ফিল্ম উঠেই গেছে, দেখার কথা না। আমরা করেছি যে ছবি তোলার পরে যে ফিল্মটা হয় না, এই ফিল্মটাকে ডেভেলপ করতে হয়। তো ডার্ক রুমে গিয়ে সেখানে শুধু লাল আলো ব্যবহার করতে পারো, আর কোনো আলো ব্যবহার করা যায় না। কারণ হচ্ছে যে ফটো ফিল্মটা আছে সেটা হলো গিয়ে তোমার আহ, সাদা আলোর প্রতি সেন্সিটিভ, কিন্তু লাল আলোর প্রতি সেন্সিটিভ না। তো যে ছাপটা ধরো বাইরে একবার পরে সেটাকে আরো সুন্দরভাবে ফুটায় তোলার জন্য ডেভেলপার ব্যবহার করা হয়েছে। দুই ধরনের কেমিক্যাল
থাকে, ওইটা একসাথে মিশায় ওটার মধ্যে কিছুক্ষণ নাড়াইতে হয়, তারপরে ওটা নেগেটিভ হয়ে যায়। তো এরকমই আর কি, যে ধরো এই ফটোরেজিস্ট যেটা হলো, এক্সপোজ ফটোরেজিস্ট যেটা আসলো, এটার মধ্যে ডেভেলপার দিলে এখন দেখা গেল যে এই ডেভেলপারের অংশটা উঠে গেছে আর বাকি অংশ রয়ে গেছে চতুর্দিকে। তাহলে এখানে একটা খাস কাটা অংশ পাওয়া গেল না, খাঁজ কাটা অংশ পাওয়া যায়। এইটাও ধরো এক ধরনের রেজিস্ট আবার দুই ধরনের হয়, এটা পরে অবশ্য লেখা আছে। ফটো রেজিস্ট আবার দুই ধরনের, একটা হলো পজিটিভ ফটো রেজিস্ট, আরেকটা হচ্ছে তোমার নেগেটিভ ফটো রেজিস্ট। এই চিত্রে যদি দেখো, আমি তাহলে মাঝের অংশটা স্কিপ করে যাই। এই যে ফটো রেজিস্ট দিলা, উপরে লাইট দিলা, নিচে সাবস্ট্রেট। এখন লাইট এক্সপোজ হলো, এক্সপোজ হওয়ার পরে মাস্ক হচ্ছে কি, মাস্ক হচ্ছে তোমার লাইটকে যেখানে ফেলা দরকার শুধু সেইখানে ফেলবার, বাকি অংশ ব্লক করে দিবা। এটা এক ধরনের ফিল্টার। হ্যাঁ, বিশেষ করে ক্রোমিয়াম দিয়ে এটা বানানো হয়, ক্রোমিয়াম মেটাল ডিপোজিটেড স্টাফ। তো এখন দেখো যে লাইটটা এদিকে পড়লো, এখন এটাকে যখন ডেভেলপ করবা, ডেভেলপ করলে, হ্যাঁ, ডেভেলপ করলে দেখা যাচ্ছে যে এই অংশের যে ফটোরেজিস্ট ছিল এখানে ফাঁকা নাই। তো পজিটিভ ফটোরেজিস্টে হলে গিয়ে কি, এক্সপোজড এরিয়াটা উঠে যায়। আর নেগেটিভ ফটোরেজিস্টে হচ্ছে কি, যে এইখানের অংশগুলি তোমার থাকলো আর বাকি আশপাশের যে রেজিস্ট আছে ফটোরেজিস্ট, এই যে এখানে হালকা ব্লু, এগুলো উঠে যায়। তো এখন দেখো যে তোমার যদি এই অংশের মধ্যে, এই ফাঁকা অংশের মধ্যে অন্য কিছু বসাইতে হয়, এখন এটাতে তুমি ডিপোজিট করো, তো নতুন স্ট্রাকচার পেয়ে যাবে। এটা হচ্ছে ফটো ফটো লিথোগ্রাফির একটা ব্যবহার, যে কি কারণে আমরা ফটো লিথোগ্রাফি ব্যবহার করি। যে এখানে শুধু এই অংশের মধ্যে আমাকে একটা, যাদের নিচেরটা ধরো যে পি টাইপ সিলিকন, আমি যদি এখানে যদি ধরো যে এন টাইপ সিলিকন বসাইতে চাই, এদিকে বসাবো না, এদিকে বসাবো না, শুধু এই জায়গার মধ্যে পি এন টাইপ বসাবো, তাহলে এখানে আমার একটু ছোট ফাঁকা উইন্ডো থাকতে হবে। এখন যদি এখানে যদি আমি এন টাইপ সিলিকন সিলিকন যদি এখানে বসাইতে পারি, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে গেল। এরপরে যেটা করা হয়, ধরো যে এখানে এন টাইপ বসাইলা, এরপর আবার ফটো রেজিস্টটা, পুরা ফটো রেজিস্টটাকে আবার উঠায় ফেলা যায়, তখন দেখা যাবে শুধু এখানে তোমার এন টাইপ ম্যাটেরিয়ালস রয়েছে, আর এখানে পাশের পলিমার গুলি, এই ফটো রেজিস্ট হচ্ছে সর্ট অফ পলিমার, এগুলি উঠে যায়। তো এখানে ধরো ফটো রেজিস্ট আর ইলেকট্রন বিমের আরেকটা কেমিক্যাল পিএমএমএ, তো ওইটা আর আমরা আলোচনা নাই করলাম। তোমার ফটোগ্রাফি, ফটোলিথোগ্রাফি দিয়েই আমাদের এখানে আলোচনার শেষ থাকবে। আচ্ছা, আমি কি তোমার আজকে এখানে শেষ করবো না কন্টিনিউ করব নিলয়? আমার এই পুরা অংশটা তোমাদের সাথে আলোচনা করতে হবে যে স্যার 11টা বাজে ক্লাস আছে আমাদের। আচ্ছা, তাইলে আমি আরেকটা ক্লাস নিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা আমাদের এই কোর্স আশা করছি যে শেষ হয়ে যাবে। আর ফটোলিথোগ্রাফি যেটা তোমার পরীক্ষা আসে, যে ডিসকাস দা ফেব্রিকেশন প্রসেস অফ মনোলিথিক আইসি। হ্যাঁ, তো এইটা আমি কিছু ওয়েবসাইট থেকে হেল্প নিয়েছি, আর কিছু হচ্ছে থারাজা বই থেকে। হ্যাঁ, এটা স্টেপ বাই স্টেপ আছে, কিন্তু এর মধ্যে আমরা যা আলোচনা করলাম সেটা হচ্ছে যে এখানে যে প্রসেসগুলি ব্যবহার করা হবে, হ্যাঁ, যেমন ধরো যে মাস্ক ব্যবহার করা, অক্সিডেশন, ফটোলিথোগ্রাফি, এচিং, ইমপ্লান্টেশন, এগুলি আমরা একটু মানে পিছনে আলোচনা করে গেলাম। হ্যাঁ, এখন হচ্ছে আইসি ফেব্রিকেশনে এই প্রসেসগুলি কিভাবে একটার পর একটা আসে, সেটা তোমরা এখানে দেখবো আশা করি। আর ধরো একটা উদাহরণ আমি ইয়ার থেকে, ওয়েবসাইট থেকে নিয়েছি, যে কিভাবে জিনিসটা বানানো হয়। after fabrication, what is the final product? ওকে, তাহলে আজকে এখানে থাক, আমরা নেক্সট Wednesday or Monday we'll discuss again.
ওকে স্যার। স্যার আর্মি নামের ক্লাস আছে স্যার 11টা। তাই না? আচ্ছা ঠিক আছে। দেন তোমরা আর্মিনে ক্লাস করো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन ফর ইউর অ্যাটেনশন ইন দিস হার্ড টাইম। I wish all of you good luck and hope to talk to you again on Wednesday or Monday. I will let you know. Okay, we are very close to finishing line of this course. So thank you once again. ভালো থাকো, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।